শক্তিপীঠ হোক বা পঞ্চভূত স্থলমের এক স্থল, চোল সাম্রাজ্য হোক বা দেবনাগরা, আমাদের আজকের গন্তব্য এই শহরটি ইতিহাস, মাইথোলজি এবং সংস্কৃতিতে ভরপুর। সংস্কৃতে কা অর্থাৎ ব্রহ্মা এবং আঞ্চি অর্থাৎ পূজাস্থল। এখানে প্রজাপতি ব্রহ্মা শ্রী বিষ্ণুর আরাধনা করেন। সেই থেকেই এই জায়গা কাঞ্চিপুরম নামে খ্যাত। চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প। লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে রাত 3টের সময় আমরা ভেলোর থেকে কাঞ্চিপুরমের বাসে উঠেছিলাম। এখন ভোর 5:30 পৌঁছলাম কাঞ্চিপুরম। ভেলোর থেকে এখানে আসলাম মাত্র 65 টাকা দিয়ে বাসে। 2.5 ঘন্টা মতো কিন্তু লাগলো বাসে আসতে। আমি তো ভাবলাম 65 টাকা দিচ্ছে মানে 20 মিনিটে হয়তো লাগবে, 20-25 মিনিট। কারণ মানে লাস্ট যতদিন আমরা ট্রাভেল করছি সাউথে অনেকটাই এক্সপেন্সিভ লাগছিল ট্রাভেলিংটা, কিন্তু এখানে দেখলাম খুবই সস্তা। ঘড়িতে এখন সকাল 7:30। বেরিয়ে পড়েছি আমরা এই মন্দিরের নগরীকে আমাদের মতো করে এক্সপ্লোর করতে। সবার প্রথমে দর্শন করব শক্তিপীঠের এক পীঠ কাঞ্চিপুরমের জাগ্রত মা কামাক্ষী দেবীর মন্দির, যেখানে পড়েছিল সতীর নাভি। দ্রাবিড়িয়ান ধাঁচের এই মন্দির চোল রাজারা নতুনভাবে নির্মাণ করেন 14শ শতকে। ব্যাগ ক্যামেরা জমা রেখে প্রবেশ করলাম মন্দিরে, তবে এখানে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউড ছিল। মকর সংক্রান্তির পুণ্যতিথিতে হাজার হাজার মানুষের আজ সমাগম ঘটেছে এই মন্দির চত্বরে। তাই বেশি সময় নষ্ট না করে আমরাও দাঁড়িয়ে পড়লাম দর্শনের লাইনে, এবং প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর সুযোগ পেলাম ভেতরে প্রবেশ করার। দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরের পাথরগুলো কেমন কুচকুচে কালো, আর সাথে গর্ভগৃহে এখনো কোনো ইলেকট্রিক আলোর ব্যবস্থা নেই। শুধু প্রদীপের আলোতেই দৃশ্যমান হচ্ছে দেবী মূর্তি। এক অবর্ণনীয় মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা। যাই হোক, দর্শন শেষে বেরিয়ে এলাম। এবার একটু ঘুরে ফিরে দেখব মন্দির চত্বরটাকে। প্রিয়াঙ্কা, মাথার ফুলটা দেখা একটু। এই যে সোনায় মোড়ানো চূড়াটি দেখা যাচ্ছে, সেখানেই অধিষ্ঠান করছেন দেবী কামাক্ষী। আরও কিছুটা এগিয়ে যেতেই দেখতে পেলাম মন্দিরের ধ্বজাস্তম্ভ। যাই হোক, এই মন্দির চত্বরে বেশ কিছুটা সময় কাটিয়ে প্রসাদ খেয়ে এবার আমরা রওনা দিচ্ছি আমাদের পরের গন্তব্য একাম্বরেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। কামাক্ষী মন্দির থেকে পায়ে হেঁটেই রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। ওই প্রায় 10-15 মিনিট মতো হেঁটেই দেখা পেলাম একাম্বরেশ্বর মন্দিরের গোপুরমের। পঞ্চভূত স্থলম আছে এই দক্ষিণ ভারতে, তার মধ্যে 4টি আছে তামিলনাড়ুতে এবং একটা আছে অন্ধ্রপ্রদেশে। জল, আকাশ, বায়ু, অগ্নি এবং পৃথিবী, এই 5 দিয়েই তো পঞ্চভূত। তার মধ্যে পৃথিবীকে সিগনিফাই করছে এই একাম্বরেশ্বর মন্দির। মনে করা হয় এই মন্দির প্রথম তৈরি করেছিলেন পাণ্ডবরা। পাণ্ডবদের তৈরি সেই মন্দির মধ্যযুগে যখন এখানে চোলা ডাইনেস্টি, চোল রাজারা সেই মন্দির আবার নতুন করে তৈরি করেন, এবং তারপরে বিজয়নগরের যে স্থাপত্য শৈলী আছে সেই স্থাপত্য শৈলীও এখানে দেখা যায়। বিজয়নগরের যে রাজারা, সেই চোলা রাজাদের যে কাজকর্ম করে গেছেন তারা, তার উপরে আরও কিছু কিছু অ্যাডিশন করেন। তো সব মিলিয়ে
এই যে কাঞ্চিপুরমের একাম্বরেশ্বর মন্দির, এখানে দক্ষিণ ভারতের প্রায় বিভিন্ন রকম স্থাপত্যের নিদর্শন পাওয়া যায় এবং খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, সূক্ষ্ম সূক্ষ্ম পাথরের কাজ, স্থাপত্য শিল্পের কাজ এখানে দেখা যায়, যার তোমরা কিছু কিছু জিনিস এখন দেখতে পাচ্ছ। প্রতিটি দক্ষিণ ভারতীয় মন্দিরের মতো এই মন্দিরেরও চারপাশে রয়েছে 4টি গোপুরম এবং মাঝখানে রয়েছে মূল মন্দির। আর মূল মন্দিরের প্রবেশদ্বারের সামনেই দেখতে পেলাম নন্দী মণ্ডপম। যেখানে অনন্তকালের জন্য দেবাদিদেবের অপেক্ষা করছেন নন্দী মহারাজ। পৌঁছে গেছি মন্দিরের ভেতর। চলুন তাহলে এবার দর্শনটা সেরে ফেলা যাক। ছবিতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে গর্ভগৃহে পার্বতী আগলে রেখেছেন দেবাদিদেবকে। এখানের মন্দিরের একটা অদ্ভুত বৈশিষ্ট্য দেখছি, মন্দিরের মধ্যে লাইট, কিন্তু গর্ভগৃহে কিন্তু কোনো আলো নেই, মানে কৃত্রিম আলো নেই, আর্টিফিশিয়াল কোনো আলো নেই, প্রদীপের আলো। আর সেই কারণে ভেতরটা পুরো অন্ধকার, শুধু প্রদীপের আলো, আর তার মধ্যে ভগবানের মুখ, মানে যিনি আর কি ওখানে আছেন গর্ভগৃহে, তার মুখ উজ্জ্বল হয়ে উঠছে। মানে এত ভালো লাগছে, অদ্ভুত এনার্জি, অদ্ভুত এনার্জি। কিছুদিন আগে সদ্গুরুর ইন্টারভিউ শুনছিলাম যে সাউথের মানুষরা এসে মন্দিরে বসে, যেটা নর্থের লোকেরা নাকি ভুলে যাচ্ছে। আমি সবাইকে বলবো, আমাদের ওদিকের মানুষরা কিন্তু এটা ভুলে যাচ্ছে। তো এটা যদি আমরা শুরু করতে পারি খুব ভালো হবে। আমাদের যা এখনকার লাইফ, যা স্ট্রেস, যেভাবে আমরা কাজ করি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে বা সরকারিতেও হয়তো প্রচুর চাপ, তো তারপরে এসে যদি একটা মিনিট আমরা মন্দিরে দিই, মূর্তির মধ্যে যে এনার্জি আছে সেটাও যদি নিজের মধ্যে নিই, অনেকটাই হয়তো স্ট্রেস রিলিফ হবে বা অনেকটাই হয়তো মানসিকভাবে আমরা শান্তি পাবো। এই যে প্রসাদ খাচ্ছি, লেমন রাইস। এখানে আমি যখন হায়দ্রাবাদে থাকতাম ওখানেও দেখতাম যে কোনো মন্দিরে যখন পুজো হতো এই লেমন রাইসই করতো। এখানে কালারটা একটু অন্যরকম, ওখানে পুরো হলুদ হয়, এখানে একটু মশলা দেওয়া করেছে, ভালো খেতে। আর সাথে আমরা একটা লাড্ডু নিয়েছি। আমার ইহকালে আমি যে এই কীর্তিটা করতে পারবো, এইরকম একটা জায়গা থেকে আমাদের চ্যানেলের ভিডিও করতে পারবো, এটা আমি কোনোদিনও ভাবিনি। এই মানে একটা না ভাবা স্বপ্ন, মানে যে স্বপ্নটা দেখিনি সেরকম একটা আনএক্সপেক্টেড স্বপ্ন ফুলফিল হচ্ছে, জানি না কোন পাওয়ারে, কোন শক্তিতে। এইভাবেই আমাদের ভারত ভ্রমণের স্বপ্ন পূরণ করছি আমরা, আর এই যাত্রায় আমাদের সঙ্গী তোমরা। তাই আমাদের দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল স্ট্রাগলিং সোলস। যাই হোক, মন্দিরে অনেকক্ষণ সময় কাটিয়ে রওনা দিলাম এবার আমরা হোটেলের উদ্দেশ্যে। আর এগিয়ে যেতেই হঠাৎ সেই লোকমুখে শুনে আসা পোঙ্গল উৎসব চাক্ষুষ করলাম। আজ পোঙ্গলের দ্বিতীয় দিন, মানে সূর্য পোঙ্গল, যেদিন এই তামিল জনজাতি সপরিবারে উৎসবের শুভারম্ভ ঘোষণা করে অনেকটা এইভাবে। এই ফুটতে থাকা শস্য উথলে পড়ার দৃশ্যটি শুভ বলে মনে করেন তারা। আরও একটু সামনে এগিয়ে যেতেই দেখতে পেলাম এই ভারতের একমাত্র যমরাজের মন্দির, তবে সেটি বন্ধ থাকায় বিগ্রহ দর্শন আমরা করতে পারিনি। এই কাঞ্চিপুরম শহরটি কাঞ্জিভরম সিল্কের উৎসস্থল,
তবে লোকাল ট্যুরিজম এবং দালাল চক্রের কারণে এই শাড়ির অথেন্টিসিটি নিয়ে আমাদের একটু কনফিউশন ছিল। তাই কাঞ্চিপুরম সিল্ক কেনার ক্ষেত্রে আমরা একেবারে অন্যরকম এক ডিসিশন নিই, যা হয়তো দেখাবো তোমাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে। এই ছিল আমাদের একদিনে কাঞ্চিপুরম ভ্রমণ। পরের ভিডিওতে দেখা হবে দক্ষিণ ভারতেরই নতুন কোনো জায়গা থেকে। আজ এই পর্যন্তই। হর হর মহাদেব।